আচ্ছা, আমরা জানি যে তাপ আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ঠিক আছে, তাপ না থাকলে বা উষ্ণতা যদি না থাকে তাহলে আমরা বেশিরভাগ কাজই করতে পারবো না। তার মধ্যে প্রথম যে কাজটা করতে পারবো না সেটা হচ্ছে রান্না। তাপ না থাকলে আমরা রান্না করতে পারবো না। আগুন জ্বালানোর পরই আমরা যে কোনো জিনিসকে রান্না করতে পারি। তো এই তাপটা নিয়ে কতগুলো জিনিস আমরা লক্ষ্য করি। ঠিক আছে, এখন লক্ষ্য করলে হবে না, তার ভিতরে যে ফিজিক্সটা আছে সেটা বুঝতে হবে। যেমন এখানে কিছু কাঠ জ্বলছে, কাঠের সামনে এরকম একটা লোহার দণ্ড যদি নিয়ে আসি এবং লোহার দণ্ডটার একটা প্রান্ত যদি এই আগুনের সামনে থাকে, আমি কিছুক্ষণ পরেই লক্ষ্য করব যে দণ্ডটার এই প্রান্তটার হাতে ধরে রাখা যাচ্ছে না, এই প্রান্তটা গরম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তাপটা এই যে এই পরিবাহীর মধ্যে দিয়ে গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্ততে গেল, এটার নাম হচ্ছে তাপ সঞ্চালন। তো এর ভেতরকার যে ফিজিক্সটা আছে সেইটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। শুধু দণ্ড নয়, তাপ তিনটে পদ্ধতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। যেমন যখন এখন যেমন শীতকাল, এখন সূর্যের সামনে বসে থাকতে খুব ভালো লাগে, কারণ সূর্য থেকে তাপ আসছে। তো এটা একটা বিশেষ প্রণালী। সূর্য এমনিতে প্রচণ্ড গরম, সেখান থেকে তাপ বিকিরণ হচ্ছে, তাহলে সেই তাপটা আমাদের যে পৃথিবীতে পৌঁছাচ্ছে সেই পদ্ধতিটাকে বলা হয় বিকিরণ পদ্ধতি। ঠিক আছে, সেটাকে আমরা বলবো বিকিরণ পদ্ধতি। একটু পেনটা নিই। সেটাকে আমরা বলবো বিকিরণ পদ্ধতি। সেক্ষেত্রে তাপটা তরঙ্গের আকারে পৃথিবীতে পৌঁছায়। ঠিক আছে, এখানে যেটা দেখছি, এই যে ধাতব পাত আছে তার একটা প্রান্ত যখন আগুনের কাছে রেখে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে তাপটা কিভাবে আসছে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত। তো এটাকে আমরা বলবো পরিবহন প্রণালী। পরিবহন প্রণালীতে কি হয় যে এখানে কে নিয়ে আসছে, বিকিরণে তো দেখছিলাম তরঙ্গের আকারে তাপ নিজেই আসছে। এক্ষেত্রে তাপ কি করছে, এই যে পরিবাহীটা আছে তার যে অণুগুলো আছে তার কম্পনটাকে বাড়াচ্ছে। এখানে যে অণুগুলো আছে তারা এই তাপ থেকে, এই যে আগুন থেকে শক্তি নিচ্ছে, এবং শক্তি নেওয়ার ফলে তাদের যে ভাইব্রেশনটা ছিল, কম্পনটা ছিল, সেই কম্পনটা বেড়ে যাচ্ছে। সেই কম্পনটা সে তার পাশের অণুকে দিচ্ছে, অর্থাৎ তার পাশের অণুটা সেই অণুটার কাছ থেকে সেই তাপ শক্তিটা সংগ্রহ করে তার কম্পনটাকেও বাড়াচ্ছে। এইভাবে পরপর অণুগুলো একটা আরেকটাকে তার কম্পনটাকে দিচ্ছে, বা পাশের অণুটা তার আগের অণুটার কাছ থেকে সেই তাপ শক্তিটা নিয়ে তার কম্পন বাড়াচ্ছে। একটা সময় তাপটা এই প্রান্ত থেকে আমার হাত যে আছে সেই প্রান্ততে চলে আসছে। অর্থাৎ এখানকার এই অণুটার কম্পন আস্তে আস্তে, কম্পন মানে শক্তি বৃদ্ধি, সেই শক্তি বৃদ্ধিটা আস্তে 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 প্রত্যেকটা অণুর মাধ্যমে এক প্রান্ত থেকে আরেকটা প্রান্ত ট্রান্সফার হয়ে আমাদের এই হাতে এসে পৌঁছাচ্ছে। তো এই পদ্ধতিটাকে বলা হয় পরিবহন পদ্ধতি, যে ক্ষেত্রে তাপ একটা অণু থেকে আরেকটা অণুতে ট্রান্সফার হয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যায়। বুঝতে পারছো? এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, সেটাকে বলে পরিচলন পদ্ধতি। এটা আমরা কোথায় দেখব? এটা দেখব যে যখন আমরা স্টোভের মধ্যে বা গ্যাস ওভেনের মধ্যে জল গরম করব, তো সেই সময় কি হয়, আমরা কিছুক্ষণ পরে দেখবে জল টকবক টকবক করে ফোটে। তুমি যদি সেই সময় সেই পাত্রটাকে খেয়াল করো, দেখবে যে পাত্রের যে জলের ছোট ছোট বুদবুদ তৈরি হচ্ছে, এবং সেই বুদবুদগুলো ক্রমশ নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে জলের অণুগুলো এই গ্যাসের স্টোভ থেকে তাপ নিচ্ছে, তাপ নিয়ে সে হালকা হচ্ছে, হালকা হয়ে ওপরে উঠে যাচ্ছে, এবং ওপরের যে ভারী এবং ঠান্ডা জলের অণুগুলো আছে তারা নিচে নেমে আসছে, এবং নিচে নেমে এসে তারা আবার ওই পাত্রের তলদেশ থেকে তাপ সংগ্রহ করছে এবং ওপরে উঠে যাচ্ছে। তো এক্ষেত্রে জলের অণুগুলো নিজেরাই কিন্তু তাপটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। ওই জন্য এটাকে বলা হয় পরিচলন প্রণালী। এক্ষেত্রে অণুগুলো কিন্তু নিজেরা যাচ্ছে না, এক্ষেত্রে যেমন জলের অণুগুলো নিজেরাই নিচ থেকে তাপটাকে ওপরে নিয়ে যাচ্ছে আর ওপরের অণুগুলো নিচে আসছে। এক্ষেত্রে প্রত্যেকটা অণু যাচ্ছে না, এক্ষেত্রে প্রত্যেকটা অণুর কম্পন তার পাশের অণু থেকে পাশের অণুতে চলে যাচ্ছে। ঠিক আছে, বা তার পাশের অণুটা সেই অণুটা থেকে তাপশক্তি সংগ্রহ করছে এবং তার কম্পন বাড়াচ্ছে। দুটো প্রসেস পুরো আলাদা। এক্ষেত্রে অণুগুলো নিজেরাই যাচ্ছে, আর এক্ষেত্রে কম্পনটা যাচ্ছে, শক্তিটা যাচ্ছে, কিন্তু তরঙ্গের আকার নয়। তার তিনটে পুরো আলাদা পদ্ধতি। পরিবহন প্রণালী, যে ক্ষেত্রে আমাদের এই দণ্ডটা গরম হচ্ছে; পরিচলন প্রণালী, যে ক্ষেত্রে জলটা গরম হচ্ছে; আর 3 নম্বর হচ্ছে বিকিরণ পদ্ধতি, যে ক্ষেত্রে আমরা সূর্য থেকে আলো পাচ্ছি, বা কোনো উনুনের সামনে বসে থাকলে সেই উনুন থেকে আলো পাচ্ছি, তাপ পাচ্ছি। ঠিক আছে,
আলো না তাপ পাচ্ছি। ঠিক আছে, তো চলো একটু প্রসেসটা বুঝি আরও ভালো করে। প্রসেসটা পরিবহন প্রণালী কাকে বলে একবার বলে নিই। এই যে যেমন এখানে একটা মোমবাতি জ্বলছে, মোমবাতির উপরে এখানে একটা দণ্ড রেখেছি, দণ্ডের এখানে হাতটা আছে। তো দেখবো কিছুক্ষণ পরই এই দণ্ডটার এই যেখানে যেটা হাত রেখেছি, এই হাতটার পাশে দণ্ডটাকে ধরে রাখা যাচ্ছে না, দণ্ডটা এত গরম হয়ে যাচ্ছে। অর্থাৎ তাপ কী করছে, পরিবহন পদ্ধতিতে, কন্ডাকশন পদ্ধতিতে তাপটা এই মোমবাতির এই শিখা থেকে আমার হাতে এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে, তাপ সঞ্চালনের এই যে পদ্ধতিতে কোনো কঠিনের মধ্যে দিয়ে উত্তপ্ত প্রান্ত থেকে শীতল প্রান্তের দিকে তাপের সঞ্চালন ঘটে, কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থানান্তর ঘটে না, তাকে তাপের পরিবহন বলে। এক্ষেত্রে মাধ্যমের কণাগুলো কোনো স্থানান্তর ঘটে না। নেক্সট দেখি, যে প্রসেসটা বললাম সেই প্রসেসটা এরকম যে আমরা যে দণ্ডটাকে দেখছি, এবার দণ্ডটাকে যারা আমরা দেখছি সহজভাবে এটা একটা দণ্ড, কিন্তু এর মধ্যে প্রচুর অণু আছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই অণুগুলো স্থির নাই এবং তারা অনবরত কাঁপছে। এগুলো আমরা সেটা ফিল করছি না কেন? কারণ তাদের কম্পন এতটাই ছোট এবং কণাগুলোও এতটা ছোট যে তাদের সমষ্টিগত আচরণ আমরা বুঝতে পারি না। তাদের মনে হয় যেন দাঁড়িয়েই আছে, তাদের ভাইব্রেশন এতটাই ছোট, আমাদের চোখের পক্ষে সেগুলো বোঝা সম্ভব নয়। তাহলে এই কণাটাকে যদি আমরা খুব বিশাল একটা মাইক্রোস্কোপের সাহায্যে দেখি, যদি সেরকম মাইক্রোস্কোপ নেই, তাহলে আমরা দেখব যে তারা এরকম করে তারা এরকম দাঁড়িয়ে আছে এবং এরকম মধ্যে ভাইব্রেট করছে। তারা এরকম দাঁড়িয়ে নেই, তাহলে এরকম কম্পন করছে। এই কম্পনটা 0 হবে একমাত্র 0 কেলভিন টেম্পারেচারে। 0 কেলভিন টেম্পারেচারে ওদের কম্পন শূন্য হয়ে যাবে, ওরা আর নড়বে না। এক্ষেত্রে কী হচ্ছে, যখন এই দণ্ড, এটা মনে করো গোটা দণ্ড, প্রত্যেকটা অণুই কাঁপছে, তো যখন একটা প্রান্ত হিটের জায়গায় রেখেছি, কোনো একটা উনুনের বা স্টোভের জায়গায় রেখেছি, তখন দেখব যে এই অণুগুলো কম্পন আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ প্রথমে এই অণুটার কম্পন বাড়বে, তারপর সেই কম্পনটা থেকে এই অণুগুলো, প্রথমে এই পুরো এই দিকটার কম্পন বাড়বে, তারপর সেই কম্পনটা পাশের অণুতে ট্রান্সফার হবে, এইভাবে আস্তে আস্তে তাপটা এইখানে এসে পৌঁছাবে। অর্থাৎ পুরো সিস্টেমটার, পুরো এই যে মেটালটার আছে তার কম্পন বেড়ে যাবে। কম্পন বেড়ে যাওয়া মানেই গরম হয়ে যাওয়া। গরমের ম্যানিফেস্টেশন হচ্ছে, মানে এই কম্পনের ম্যানিফেস্টেশন, বহিঃপ্রকাশ হচ্ছে তার উষ্ণতা। তাহলে তাপটা এদিক থেকে এদিকে যাবে এই কম্পন বৃদ্ধির মাধ্যমে। তো এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে একটা ঘটনা, তাপের সঞ্চালনের ঘটনা, বা বিভিন্ন জিনিসে কি করে একটা জায়গা থেকে একটা জায়গাতে তাপ যায়, বিভিন্ন জিনিস কীভাবে গরম হয় সেই পদ্ধতি, এবং তার ভেতরকার ফিজিক্স, যে কীভাবে তাপটা আসে। তো এখন আমরা সেই সংক্রান্ত কিছু সমীকরণ শিখব এবং সেখান থেকে একটা দুটো অঙ্ক করব, তাতে করে আমাদের এই ফিজিক্সের এই অংশটা শেষ হবে। ফিজিক্স পড়তে গেলে এই থিওরির সঙ্গে সঙ্গে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল পার্টও করতে হয়, সমীকরণ করতে হয়। তো চলো শুরু করি। তো মনে করো একটা ধাতব পাত আছে, একটা পাত আছে মনে করো, যার বেধ হচ্ছে ডি, ঠিক আছে, এটা হচ্ছে বেধ ডি, এবং তার ক্ষেত্রফল হচ্ছে এ। এই পাতটার এই দিকের উষ্ণতা θ2 আর এই দিকের উষ্ণতা হচ্ছে θ1। আমি বলে দিয়েছি যে এই দিকটা গরম, এই দিকটা হচ্ছে গরম, আর এই দিকটা হচ্ছে ঠান্ডা। তাহলে তাপটা কী হবে, গরম থেকে ঠান্ডার দিকে যাবে। তাহলে তাপটা এই দিক থেকে যাচ্ছে। তো আমাকে যদি বলে যে টি সময়ে কতটা তাপ যাবে, সেটা কার কার উপর নির্ভর করে? সেটা প্রথম নির্ভর করে তার ক্ষেত্রফলের উপর, এই যে এর উপর, কিউ সমানুপাতি এ। এই ক্ষেত্রফলটা যত বেশি হবে তত বেশি পরিমাণে তাপ এই প্রান্ত থেকে এই প্রান্ততে যাবে। যেমন ঘরের মধ্যে জানলা যত বড় হবে, কাঁচের জানলা মনে করো, সেই কাঁচের জানলাটা যত বড় হবে তত বাইরে থেকে সূর্যের তাপ তোমার ভেতরে ঢুকবে। যদি জানলাটা ছোট করা হয় তাহলে কম তাপ ঢুকবে। তাহলে এর সঙ্গে সমানুপাতিক, সমানুপাতিক মানেই হচ্ছে এ বাড়লে কিউ বাড়বে। 2 নম্বর হচ্ছে উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ θ2 - θ1 এর সঙ্গে সমানুপাতিক। উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তত বেশি তাপ ভেতরে ঢুকবে, তাই না? বাইরের দিকটা খুব গরম, গরমকালে যেমন আমরা লক্ষ্য করি, তাহলে ভেতরে বেশি তাপ ঢুকবে সেই সময়, ওই জন্য ভেতরটাও গরম হয়ে যায়। 3 নম্বর, পাতের বেধের ব্যস্তানুপাতিক। এই যে বেধটা, সেই বেধের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দেওয়াল যত মোটা হবে তত কম তাপ ঢুকবে, বা কাঁচের জানলা যদি হয় সেই জানলার পাতটা যত মোটা হবে তাপ তত কম ঢুকবে। ডি এর সঙ্গে ব্যস্তানুপাতিক। আরেকটা হচ্ছে এই সময়ের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ যদি আমি 1 মিনিট জানলাটা খোলা রাখি যতটা তাপ ঢুকবে, যদি 1 ঘন্টা খোলা রাখি তার থেকে অনেক বেশি তাপ ঢুকবে। ওই জন্য যত সময় দেবো তত বেশি তাপ ঢুকবে।
তাহলে টি এর সঙ্গে আমাদের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এই চারটে জিনিসের উপর নির্ভর করে। এবারে চারটে জিনিসকে যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে আমাদের যে সমীকরণটা দাঁড়াবে সেটা হচ্ছে কিউ এ থিটা টু মাইনাস থিটা ওয়ান টি বাই ডি। এই সমানুপাতিকে যখন সমান চিহ্ন দিয়ে লিখবো তখন একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটাকে আমি কে বলেছি, তাহলে কিউ সমান কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান টি বাই ডি। তাহলে এইটা হচ্ছে আমাদের সমীকরণ, কিউ ইজ ইকাল টু কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান টি ডিভাইড বাই ডি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তাপ পরিবহনের সমীকরণ পরিবহন পদ্ধতিতে, যেখানে এই কেটাকে তাপ পরিবাহিতাঙ্ক বলে। তাহলে কি পেলাম? তাহলে পেলাম কিউ সমান কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই ডি। তো এখান থেকে তোমাকে কে এর সংজ্ঞা লিখতে বলতে পারে বা কে এর একক বার করতে বলতে পারে। তো আমরা দুটো জিনিসই প্রথমে সংজ্ঞাটা লিখি। সংজ্ঞাটা দেখো যে এখানে যদি আমরা এই এটাকে ওয়ান, থিটা টু মাইনাস থিটা ওয়ানটাকে ওয়ান, টিটাকে ওয়ান আর ডিটাকে যদি ওয়ান করি তাহলে কিউ সমান কে হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে সংজ্ঞা দেবো। তার মানে কী আছে, বেদ এক আছে, ক্ষেত্রফল এক আছে, উষ্ণতা পার্থক্য এক আছে, তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ লম্ব হবে ওই পাত্রার একদিক থেকে অন্যদিকে যাবে সেইটাকে বলবো আমরা কে। বুঝতে পারছো, সেইভাবে সংজ্ঞা দিয়েছে। একক বেদযুক্ত কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য একক হলে ওর একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে লম্বভাবে পরিবাহিত তাপকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। চারটে জিনিসকে একক করা আছে, তাহলেই তুমি সংজ্ঞা পেয়ে যাবে। সংজ্ঞা নিজে থেকে তৈরি করবে, এই সমস্ত সংজ্ঞাগুলো মুখস্থ করতে হয় না। ইকুয়েশন দেখবো, একক কোনটা কোনটা বসাতে হয় সেটা বসিয়ে আমরা সেখান থেকে পার্টিকুলার ওই জিনিসটার সংজ্ঞা পেয়ে যাব। এখন যদি আমাকে বলে যে কে এর একক কী, তাহলে কে সমান আমি কি লিখতে পারি? দেখো কে সমান লিখতে পারি কিউ ডি বাই এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি একক বার করি, ঠিক আছে, যদি সিজিএস একক বার করতে পারি তাহলে কিউ মানে হচ্ছে ক্যালোরি। দেখো ডিটা সেন্টিমিটারে আসবে আর এটা সেন্টিমিটার স্কোয়ারে আসবে, একটা সেন্টিমিটার কাটবে দিয়ে সেন্টিমিটার ইনভার্স হবে। থিটা টু মাইনাস থিটা ওয়ান মানে উষ্ণতাটা নিচে আছে, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, আর টিটা নিচে আছে, টিটা হচ্ছে সময়, তাহলে সেকেন্ড ইনভার্স। তাহলে এইটা হচ্ছে সিজিএস একক। তাহলে এইটা যখন পেয়ে গেছো তাহলে এসআই এককে লিখতে পারবে জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, ডিগ্রি সেকেন্ড ইনভার্স। এবার জুল পার সেকেন্ড এটা মানে হচ্ছে ওয়াট, তাহলে আরেকটা কেউ পাবো আমরা ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা একক তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, তোমরা ইচ্ছা করলে কে এর মাত্রা বার করতে পারো, যেখানে কিউটাকে তোমরা শক্তি লিখবে, ডিটা তো দৈর্ঘ্য আর থিটা টু মাইনাস থিটা ওয়ানটা হচ্ছে উষ্ণতা, তাদের মাত্রা ঠিকঠাক বসাবে, দেখবে কে এর মাত্রা বার করতে পারবে। আচ্ছা, যখন সমীকরণ শিখলাম তখন দুটো অঙ্ক করি, দুটো অঙ্ক করব, তাহলে তোমাদের মোটামুটি অন্যান্য অঙ্কগুলো তোমরা করতে পারবে। বলেছে একটা ধাতুর পাত্রের ক্ষেত্রফল 0.3 মিটার স্কোয়ার। তার মানে এরকম একটা পাত্র আছে যেটা ধাতু দিয়ে তৈরি, যার ক্ষেত্রফল হচ্ছে 0.3 মিটার স্কোয়ার, মানে পুরো ধাতুটার পাত্রের ক্ষেত্রফল হচ্ছে 0.3 মিটার স্কোয়ার, এবং বেদ হচ্ছে 0.1 মিটার, মানে পাত্রটা মোটা হচ্ছে 0.1 মিটার। এর এক পাশের উষ্ণতা 373 কেলভিন, তার মানে এই যে স্টোভটা জ্বলছে এর জন্য এখানে উষ্ণতা হচ্ছে 373 কেলভিন, এবং অন্য পাশে বরফ স্পর্শ করে আছে, তার মানে ভেতরে এর মধ্যে বরফ আছে, তার মানে এর উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। যেহেতু আমরা নিচেটা কেলভিন লিখেছি, এটা কেলভিন লিখি। প্রতি ঘন্টায় 4.8 কেজি বরফ গললে ধাতুটির তাপ পরিবাহিতাঙ্ক কত হবে? 4.8 কেজি করে বরফ গলে যাচ্ছে প্রতি ঘন্টায়, এবং বরফের গলনের লিন তাপ দিয়েছে 3.35 × 10⁵ জুল পার কেজি। দেখো লিন তাপটা দেখলে একটু অন্যরকম লাগতে পারে। লিন তাপটা তোমরা তো জানো 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে ওটা কী করে হলো? ওই যে 80 ক্যালোরি পার গ্রাম এইটাকে যখন জুল পার কেজিতে নিয়ে আসবো তখন 80কে ক্যালোরি থেকে জুলে নিয়ে আসতে গেলে 4.2 দিয়ে গুণ করতে হবে, আর গ্রামটাকে কেজিতে আনতে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, দিয়ে জুল পার কেজি আসবে। ঠিক আছে, তো এই গুণটা করে ওই মানটা এসছে, বুঝতে পেরেছো? ওই জন্য ঘাবড়ে যাবে না, দেখবি কি এককে দেওয়া আছে। তাহলে আমাদের কি বার করতে বলেছে? কে বার করতে বলেছে। ঠিক আছে, কে বার করতে বলেছে।
তো আমরা কি সমীকরণ শিখলাম? কিউ সমান কে এ থিটা 2 মাইনাস থিটা 1 টি বাই ডি, এই সমীকরণটা শিখলাম। এর মধ্যে কেটাকে বার করতে বলেছে। কিউটা কি করছে? এখান থেকে তাপটা তো ভেতরে ঢুকছে, সেই তাপটা হচ্ছে কিউ, পাত্রের ভেতরে যেটা ঢুকছে। এই কিউটা গিয়ে বরফটাকে গলাচ্ছে। যদি এম পরিমাণ বরফকে গলায় এবং বরফের গরমের লিন তাপটাকে যদি এল বলি, তাহলে কিউ এর জায়গায় আমরা এম এল বসাতে পারি। তাহলে এম এল ইজ ইকুয়াল টু কে এ থিটা 2 মাইনাস থিটা 1 টি বাই টি বাই ডি। ঠিক আছে, আমাদের বার করতে হবে কোনটা? কেটাকে। তাহলে কে সমান কত লিখতে পারি? এম এল ডি বাই এ থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি। এবারে এর মানগুলোকে বসাবো। ঠিক আছে, তাহলে এর মানগুলো যদি বসাই তাহলে কি কি হবে? প্রথমে দিয়েছে এম কত দিয়েছে? 4.8 কেজি। 4.8 কেজি বরফ খুলছে, তাহলে 4.8। এলটার মান দিয়ে দিয়েছে 3.35 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু ডিটা হচ্ছে বেদ দেখে আমরা দিয়ে দিয়েছে 0.1 মিটার, 0.1 মিটার ডিভাইড বাই এটা কত দিয়েছে? 0.3 মিটার স্কোয়ার, তাহলে 0.3 মিটার স্কোয়ার ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1 মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য। সেটা দেখতেই পাচ্ছি 100 কেলভিন, বা সেন্টিগ্রেডে করলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা 100 ইন্টু টিটা কত? টিটা বলছে প্রতি ঘন্টায়, তাহলে টি এর মান হচ্ছে 3600 সেকেন্ড। তো এটাকে যদি ক্যালকুলেশন করি, ঠিক আছে, এই সবটা ক্যালকুলেটর করতে পারো বা হাতে একটু চেষ্টা করতে পারো। তো চেষ্টা করলে আমরা যেটা দেখব সেটার মান আসবে 1.49, এবং এটা একক আমরা এসআই পাবো জুল, তোমার মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তাহলে কে এর মান হবে আমাদের এইটা। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটা ঘরে 5টা জানলা আছে, প্রতিটি জানলার কাঁচের ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার এবং কাঁচের বেধ 2 মিলিমিটার। কাঁচের ভেতরের এবং বাইরের তলের উষ্ণতার পার্থক্য 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং -5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বাইরেটা -5 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। ঠিক আছে, হলে জানলাগুলি দিয়ে প্রতি মিনিটে পরিবহনের ফলে কত তাপ ঘরে ঢুকবে, ঘরের বাইরে যাবে। যদি ঘরটা গরম, তাহলে ঘর থেকে তাপ বেরিয়ে যাচ্ছে, প্রতি মিনিটে কতটা তাপ যাচ্ছে সেটা বার করতে হবে। অতএব আমাদের এখানে কিউটাকে বার করতে বলেছে। কিউ এর ফর্মুলাটা বসিয়ে দিই, তারপরে একে একে সমস্ত জিনিসগুলোকে বসাবো। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা 2 মাইনাস থিটা 1 টি বাই ডি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন কেটা কত? কেটা দিয়েছে 0.002, কিসে দিয়েছে? সিজিএস এককে। তাহলে বাদ বাকি সবগুলোকে আমরা সিজিএসে লিখব। এটা কত? ভালো করে খেয়াল করবে, প্রতিটা জানলার ক্ষেত্রফল হচ্ছে 2 মিটার স্কোয়ার, কিন্তু 2 মিটার স্কোয়ারে লাগলে হবে না, 2 সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে আসতে হবে। তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখো সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। সেন্টিমিটারে যদি মিটার থেকে সেন্টিমিটারে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 100 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তার মানে 10 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে এলাম। কিন্তু এরকম জানলা কটা আছে? 5টা আছে, ওই জন্য মোট ক্ষেত্রফল হচ্ছে 5 দিয়ে গুণ করতে হবে। ঘরে 5টা জানলা আছে, কিন্তু বলে দিয়েছে ঘরে 5টা জানলা আছে। ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1 মানে উষ্ণতার পার্থক্য, ভেতরে 20 বাইরে -5, তাহলে উষ্ণতার পার্থক্য হচ্ছে 25। ঠিক আছে, টিটা কত? প্রতি মিনিটে জানতে চেয়েছে, তাহলে প্রতি মিনিট মানে 60 সেকেন্ড বাই ডি। ডি মানে কাঁচের বেধ 2 মিলিমিটার, সেন্টিমিটার মিলিমিটার, তাহলে জাস্ট 10 টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে এই পুরো ক্যালকুলেশনটা আমরা করব। পুরো ক্যালকুলেশনটা যদি করি তাহলে দেখব এর যে উত্তর আসবে সেটা হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ক্যালোরি। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।